কেন হঠাৎ দিল্লির কাছে সুর নরম করল ঢাকা? কলকাতায় এসে বাংলা তথা পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করতে ঠিক কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ইউএস এয়ারফোর্সের কাছে কেন স্পেশাল এয়ার স্ট্রাইক এবং গেরিলা ওয়ারফেয়ারের প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেখানকার বায়ুসেনা? কেন অতি দ্রুত কলকাতায় বসানো হচ্ছে স্পেশাল এয়ার ডিফেন্স সিস্টেম? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। জানেন তো, একটা কথা বলা হয়, সত্যি ভীষণ কঠিন হয় এবং সত্যিকে ধামাচাপা দেওয়া সত্যি ভীষণ কঠিন। কারণ অপারেশন সিঁদুরের সময় আমাদের মিসাইলের আঘাতে জৈশ-ই মোহাম্মদ কমান্ডার মাসুদ আজহারের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, এটা আমরা দাবি করেছিলাম। এবং সাম্প্রতিক সময়ে জৈশের অন্যতম কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি সেই একই দাবি করেছেন। এটা তো অন্য সাবজেক্ট। আজকের অনুষ্ঠান যেটা আমরা শুরু করতে চাইছি তা হলো যে চাঞ্চল্যকর একটা বক্তব্য, যেটা আপনারা অনেকেই জানেন। তা হলো যে একটা বিখ্যাত সেই বক্তব্য মনে আছে আপনাদের, যে ভারতবর্ষের যে উত্তর পূর্বের 7টি রাজ্য, এই 7টি রাজ্যই ল্যান্ডলকড এবং এই 7টি রাজ্যের সঙ্গে আমাদের বর্ডার শেয়ারিংস সব থেকে বেশি। এবং তার পাশাপাশি এই বঙ্গোপসাগরের এই রিজিয়নে আমরাই একমাত্র অভিভাবক। চীন আসুক এবং এসে এখানে একদম খোল্লা ব্যবসা করুক। হ্যাঁ, এই বক্তব্য কোনো ভারতের জনপ্রতিনিধি বা রাজনীতিবিদ বা কোনো মন্ত্রীর নয়। এই বক্তব্যটি হলো বাংলাদেশের যিনি ইন্টেরিয়াম চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বক্তব্য। এবং তার এই কথাটা যে শুধুমাত্র মুখের কথা ছিল না, তা তিনি গত কয়েক মাসে সরাসরি প্রমাণ করেছেন। কারণ তিনি বাংলাদেশের একটা বড় অংশকে বিদেশি শক্তি এবং বিদেশি সেনার হাতে তুলে দিয়েছেন এবং কার্যত বিদেশি শক্তির সেফ করিডোরে পরিণত করেছেন বাংলাদেশের এই বৃহত্তর অংশটিকে। যে কারণে আমাদের গোয়েন্দারা এখন ভীষণ সতর্ক। এবং ঠিক অপারেশন সিঁদুরের আগে পশ্চিম অর্থাৎ ওয়েস্টার্ন বর্ডারে যে ধরনের সতর্কতা আমরা নিয়েছিলাম, এখন আমরা সতর্ক রয়েছি, ঠিক একই ধরনের সতর্কতা কি ইস্টার্ন পার্টে ইতিমধ্যে শুরু হয়ে গেছে? কি কারণে হঠাৎই প্রায় 333 কিলোমিটার দূরে ঢাকা থেকে প্রায় 333 কিলোমিটার দূরে কলকাতায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী এবং এনএসএ অজিত ডোভাল, তারা সবাই তড়িঘড়ি বৈঠকে বসলেন এবং সেনাবাহিনীর সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক তারা করলেন। ইস্যুটা কি সেই সিকিউরিটির ব্যাপারটাই উঠে আসছে? একটা থ্রেট কোথা থেকে আসছে? পূর্বাঞ্চল থেকে বা পূর্ব সীমান্ত থেকে একটা বড় কোনো বিপদের অশনি সংকেত ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, আমাদের গোয়েন্দারা বুঝতে পারছেন। সেই প্রশ্ন উঠে আসছে। তার কারণ হলো, গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে যে সাম্প্রতিক সময় আমাদের গোয়েন্দাদের বেশ কিছু রিপোর্ট এসছে, যে রিপোর্টে বাংলাদেশের বেশ কিছু পদক্ষেপ, বেশ কিছু রহস্যজনক স্টেপস এবং তাদের যে গতিবিধি, সেগুলো খুব একটা সঠিক বলে মনে হয়নি এবং সেটা অনেকাংশেই ভারত বিরোধী বলে কনফিডেন্সিয়াল রিপোর্ট ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে, নোট করা হয়েছে। কি সেই রিপোর্ট এসছে? রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের কক্সবাজার বা মহেশখালী বা চট্টগ্রাম, শুধুমাত্র এই অংশটার মধ্যেই ইউএস আর্মির প্রায় 4000 সৈন্য মোতায়েন করা হয়েছে। ভাবলে বা শুনতে একটু অবাক লাগছে, কারণ আমি এবং বা আপনি যে বাংলাদেশকে চিনি এবং জানি, সত্যি বলতে খারাপ লাগছে, সেই বাংলাদেশ এই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ লিটারালি বা আক্ষরিক অর্থেই একেবারে পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে। এবং এই বাংলাদেশের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে সেখানে বিতর্কিত কূটনীতিবিদ পিটার হেস, তিনি অন্তত 4 বার ভিজিট করেছেন, দীর্ঘ সময় কাটিয়েছেন এবং এই চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী এবং যে সারাউন্ডিং এরিয়াসগুলো আছে, এখানে প্রত্যেক দিন একে একে বাড়ানো হচ্ছে ইউএস আর্মির সংখ্যা এবং তাদের বেসের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এবং গোয়েন্দাদের নজর এড়ায়নি যে মাত্র 1 মাসের মধ্যে ইউএস আর্মি এবং বাংলাদেশ সেনা তারা তিনটে স্পেশাল ড্রিলে গেছে। কী সেই ড্রিলগুলো? সেগুলো হলো খুব দ্রুত তারা এই অর্থাৎ ইউএস আর্মি এবং বাংলাদেশ আর্মি তারা স্পেশাল মহড়ায় অংশ নেয়। জুলাই মাসে তারা অংশ নিয়েছিল টাইগার লাইটনিং। তার পরবর্তী ক্ষেত্রে অগস্ট মাসে আবার ইউএস আর্মি এবং বাংলাদেশ আর্মি এবং উভয় দেশের কমান্ডোরা তারা স্পেশাল ড্রিলে অংশ নেয়। তার নাম দেওয়া হয় টাইগার শার্ক। এবং লাস্ট সেপ্টেম্বর নাগাদ তারা একটা স্পেশাল ড্রিল করে। এটা মূলত বাংলাদেশ এয়ারফোর্স এবং ইউএস এয়ারফোর্সের যে মহড়াটি হয়, তার নাম প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3। কি হয়েছে এখানে? মূলত প্রথম দুটি যেটা বললাম, অর্থাৎ টাইগার লাইটনিং এবং টাইগার শার্ক, এই দুটির ক্ষেত্রেই কীভাবে গেরিলা ওয়ারফেয়ারে দ্রুত যেতে হয় এবং তার পাশাপাশি খুব
যেটা সন্দেহজনক এবং আশঙ্কা তৈরি করছে যে ইউএস আর্মির যে স্পেশাল ওয়েপেন্সগুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, স্পেসিফিক্যালি সেগুলোর প্রশিক্ষণ ইউএস আর্মি বাংলাদেশ আর্মিকে দিয়েছে ইতিমধ্যেই। এবং আরও একই সঙ্গে যে তথ্য উঠে আসছে যে এই যে প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 এটা মূলত ইউএস এয়ারফোর্স এবং বাংলাদেশ এয়ারফোর্সের যৌথ মহড়া। এখানে মূলত বাংলাদেশ এয়ারফোর্সকে ইউএস এয়ারফোর্সের অফিসিয়ালরা শিখিয়েছেন কীভাবে এয়ার সুপেরিয়রিটি মেনটেন করতে হয়, কীভাবে ডগ ফাইট করতে হয়, কীভাবে এয়ার সার্ভিলেন্স করতে হয় এবং কীভাবে এয়ার স্ট্রাইক করতে হয়। তাহলে কি বাংলাদেশ আর্মিকে দ্রুত কোনো স্ট্রাইকে পাঠানো হচ্ছে, দ্রুত কোনো সার্জিক্যাল অপারেশন বা এই ধরনের কিছু করা হতে পারে, যেটা পুরোপুরি ব্যাক করছে ইউএস আর্মি? সেই আশঙ্কা, সেই অশনি সংকেত এক্ষেত্রে অর্থাৎ পূর্ব দিক থেকে সেই ছবিটা উঠে আসছে বলে গোয়েন্দারা মনে করছেন। আরও একটি বিষয় সন্দেহ তৈরি করেছে, তা হলো 4টি সুপার হারকুলিস বিমান অর্থাৎ বিগ এয়ারক্রাফট তার পেট ভর্তি করে ইউএস আর্মি প্রচুর রসদ এবং যুদ্ধাস্ত্র প্রায় নিয়ম করে প্রত্যেক দিন ঢাকা এবং চট্টগ্রামের এয়ার বেসগুলোতে নামানো হচ্ছে। এবং তার পাশাপাশি এই পিটার হ্যাস, যার কথা কিছু আগে বললাম, সেই পিটার হ্যাস এবং ইউনুস ঘনিষ্ঠ বেশ কিছু লবিস্ট তারা মিলে এই চট্টগ্রামকে নাকি সিঙ্গাপুর বানাবেন সেই পরিকল্পনা করে বেশ কিছু ইনভেস্টমেন্ট করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ফ্ল্যাশ পয়েন্ট অর্থাৎ এই যে মায়ানমার এবং বাংলাদেশের যে সেম করিডরটি আছে বা জয়েন্ট বর্ডারটি আছে সেটাই হলো ইউএস আর্মি এবং এই মুহূর্তে আমেরিকার ফ্ল্যাশ পয়েন্ট, যেখান থেকে তারা অনেক কিছু করতেও চাইছে। সেটা তো ওই দিকটা গেল, কিন্তু প্রশ্ন উঠছে তারা পূর্বাঞ্চল ঘেঁষে ভারতের সীমান্ত ঘেঁষে বেশ কিছু মুভমেন্ট করছে যেগুলো আমাদের ক্ষেত্রে থ্রেট তৈরি করছে বলে একটা বড় অংশ মনে করছে। সেই কারণে এই অংশে আমরা অত্যন্ত সতর্ক হয়েছি এবং ইউএস আর্মির তরফে তাদের যে সুপার হারকুলিস যে এয়ারক্রাফট রয়েছে তার অন্তত দুটিকে সবসময় স্ট্যান্ড বাই রাখা হয়েছে আমাদের সীমান্ত ঘেঁষে চট্টগ্রাম এয়ারবেসে। ঢাকা থেকে মাত্র 330 কিলোমিটার দূরে কলকাতায় বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনএস আজিজ ডোভাল, আমাদের প্রতিরক্ষামন্ত্রীর সেনাবাহিনীর সঙ্গে স্ট্র্যাটেজিক আলোচনা নাকি ইতিমধ্যেই ঘুম কেড়েছে বাংলাদেশের ইন্টারিম চিফ ডক্টর মোহাম্মদ ইউনুসের। অন্তত আমাদের যা সোর্স তার যমুনা ভবন থেকে সেই তথ্যই কনফার্ম করছে। তার কারণ কি, বেশ কয়েকটা স্টেপে আপনাদের সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। প্রথম স্টেপ হলো এই রিজিয়নে ইউএস তার বেস তৈরি করার চেষ্টা করছে, এয়ার বেস, ডিফেন্স বেস এবং তার ব্যবসায়িক বেস তৈরি করার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমেরিকার মুখ পুড়ছে খুব বাজেভাবে। কারণ আপনারা দেখবেন যে ইতিমধ্যে ইউএস যে বিজনেস ডেলিগেশন টিম তা দিল্লিতে এসে উপস্থিত হয়েছে, তারা ভারতের সঙ্গে আলোচনা করছে, ভারতকে তোষামত করছে বললে খুব বেশি বলা হবে না। এবং একই সঙ্গে যে তথ্য আসছে আপনারা দেখবেন যে জ্বলন্ত নেপাল দুদিন আগেই, সেই জ্বলন্ত নেপালে কি ঠিক করা ছিল, ঠিক হয়েছিল যে ইউএস লবির অন্যতম ঘনিষ্ঠ কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ তাকে বসানো হবে তখ্তে এবং তার পুরো সিন্ডিকেটটাকে। কিন্তু অদ্ভুতভাবে এখানে কোনো একটি ক্ষমতাশালী রাষ্ট্র ঠিক সঠিক সময় সঠিকভাবে দাবার চালটা দিয়েছে। এবং আপনারা জানেন যে নেপালের যে সেনাবাহিনী তার প্রধান আমাদের সেনাপ্রধান, এটা একটা অনারারি পোস্ট রয়েছে। ফলে আগেই বলেছিলাম যে নেপালের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর কথা ছাড়া খুব একটা কখনো মুভমেন্ট করেনি আজ পর্যন্ত, এবং এই জ্বলন্ত সময়েও তার ব্যতিক্রম হয়নি। যে কারণে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল তিনি একটা স্ট্র্যাটেজিক আলোচনায় বসেন সুপ্রিম কোর্টের, সেদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কার্কির সঙ্গে। এবং শেষ পর্যন্ত সুশীলা কার্কি তিনি ইন্টারিম চিফ হয়েছেন নেপালের। এবং এখনও পর্যন্ত তথ্য আমাদের কাছে আসছে তিনি ক্ষমতা বসেই অর্থাৎ ক্ষমতা হাতে নিয়েই নেপালে যে অশান্তি পাকানো হয়েছিল, সেদেশের সংসদ ভবনে আগুন জ্বালানো হয়েছিল, সরকারি ভবন ভাঙচুর হয়েছিল, সেনা কর্মীদের মারধর করা হয়েছিল, পুলিশ কর্মীদের মারধর করা হয়েছিল, এই ঘটনায় যারা যুক্ত, যারা মাস্টার মাইন্ড, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ ছবিটা পরিষ্কার, সিআইএর যে লবিটা বা আমেরিকান যে লবিটা সেখানে এক্সিস্ট করছিল বলেন্দ্র শাহর নেতৃত্বে, তাদের প্রত্যেককেই বিচার প্রক্রিয়ার মুখে পড়তে হবে, যেমনটা একটি শক্তিশালী রাষ্ট্র এই রিজিয়নে তারা চেয়ে এসছে নেপালের সুপ্রতিবেশী হিসেবে। সেটাই প্রতিফলিত হচ্ছে নেপালের বর্তমান সরকারের, ইন্টারিম সরকারের প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে দিয়ে। আরও একটি ঘটনা ঘটেছে, যখন জ্বলন্ত নেপাল, যখন এখানে আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছি, তখন বাংলাদেশের রক্তচাপ বাড়িয়েছে, ঢাকার রক্তচাপ বাড়িয়েছে আরও একটি ঘটনা। কারণ তারা তো আমেরিকাকে বিভিন্ন ক্ষেত্রে বেস বানানোর সুযোগ করে দিয়েছে। অনেকে বলছেন বাংলাদেশ বা ঢাকা এই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বীর জাফরের ভূমিকা পালন করছে দেশে এই রিজিয়নে বিদেশি শক্তিকে অনুপ্রবেশ করিয়ে। কিন্তু যে ছবিটা উঠে আসছে তা কি, যখন মণিপুর সফরে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর পূর্ব সীমান্ত জুড়ে ঘটনার ঘনঘটা, তখন ভারতে এলেন মায়ানমার আর্মির অত্যন্ত প্রভাবশালী অফিসার
এবং লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসার কোকো। এবং তিনি শুধু এসছেন এমনটা নয়, তিনি এসছেন এমন একটা স্পেশাল এয়ারক্রাফটে করে যেটি আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ব্যবহার করেন। এবং তিনি সেই স্পেশাল এয়ারক্রাফটে সরাসরি পৌঁছে যান দিল্লি। তিনি দিল্লিতে বেশ কিছু হাই ভোল্টেজ মিটিং করেন, যেগুলো অনেকগুলো টেকনিক্যাল রিজন আমরা এখানে উল্লেখ করছি না। এরপর তিনি মিটিং শেষে সেই একই বিমানে, স্পেশাল বিমানে তিনি সরাসরি পৌঁছান আগ্রায়। সেখানে আমাদের প্যারা এসএফের স্পেশাল ট্রেনিং ক্যাম্প রয়েছে এবং সেই যে গেরিলা বা কমান্ডো ট্রেনিং তিনি খুব কাছ থেকে দেখেন এবং দেখার পর তিনি সেখানকার যারা আর্মি অফিসিয়ালস আছেন তাদের সঙ্গে কথা বলেন। এবং শুনলে অবাক হবেন, লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসার কোকো স্পেশাল ফ্লাইটে করে সোজা শটান এসে উপস্থিত হন আমাদের শহর কলকাতায়। এবং কলকাতায় এসে ইস্টার্ন কমান্ডের যারা আর্মি শীর্ষস্থানীয় অফিসার রয়েছেন তাদের সঙ্গে কিছু স্ট্র্যাটেজিক আলোচনা করেছেন বলেই আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। শুধুমাত্র এখানেই থেমে নেই ভারতের ভূমিকা। ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মায়ানমারের ক্ষেত্রে। তার কারণ মায়ানমারের যে প্রদেশগুলি আছে, রাখাইন, চীন এবং কাচিন, এই তিনটি প্রদেশের যারা সোকল্ড বিদ্রোহী গোষ্ঠী, তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। এবং ইতিমধ্যে আরাকান আর্মির তরফে আমাদের কাছে যে আবেদন এসছে বলে আমরা বিভিন্ন সোর্স মারফত জানতে পারছি যে এই রাখাইন প্রদেশ, একই সঙ্গে কাচিন এবং চীন, এই তিনটি প্রদেশে একই যোগে ভারতের প্রোটেক্টরেট স্টেট হওয়ার জন্য এগোচ্ছে বা সেই পথে তারা আবেদন করতে পারে। এবং সেটা যদি হয়ে যায়, আমাদের উত্তর পূর্বের সীমান্ত প্রসারিত হয় বলেই অনেকে মনে করছেন বা হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে যেটা হবে যে রাখাইন যে প্রদেশটি আছে, এটি মূলত আমাদের ত্রিপুরা এবং মিজোরাম সংলগ্ন একটি প্রদেশ। এবং এখানে যদি এটি প্রোটেক্টরেট স্টেটের ভূমিকায় চলে আসে তাহলে আমাদের ল্যান্ড লকটা অন হলো। দ্বিতীয়ত, পাশেই রয়েছে কক্সবাজার, চট্টগ্রাম সমুদ্রপথ। ভারত নির্দিষ্টভাবে তার যে ভবিষ্যতের ম্যাপটি নিয়ে খুব পরিষ্কার একটা চিন্তাভাবনা পোষণ করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের ভবিষ্যতের ম্যাপটা কি হতে পারে এই রিজিয়নে, সেটা নিয়ে আমাদের মোটামুটি একটা সম্যক ধারণা বোধহয় চলেই আসছে। আমাদের প্যারা এসএফ যেমন ভুটান বা সংলগ্ন দেশগুলোতে এখনও পর্যন্ত অ্যাক্টিভ, আমাদের কমান্ডোরা অ্যাক্টিভ রয়েছে, তেমনিভাবে বলতে হবে আমাদের আভ্যন্তরীণ অবস্থানকে নিয়েও। আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী তিনি মণিপুর গেছিলেন। এই মণিপুর যাওয়াটা শুধু রাজ্য সফর নয়, কারণ মণিপুরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। সেটা আমরা আজকে আপনাদের বলবো। সেই চাঞ্চল্যকর স্টেপটা আমাদের উত্তর পূর্ব সীমান্তের সিকিউরিটির সঙ্গে জড়িয়ে আছে। মণিপুরে তিনি প্রথমে ইম্ফল থেকে চন্দ্রচূড় এবং চন্দ্রচূড় থেকে আবার তিনি ইম্ফল রিটার্ন করেছিলেন সড়ক পথে। বিশেষজ্ঞরা বলছেন যে প্রধানমন্ত্রীর এই সড়ক পথে সফর তখনই সম্ভব যখন দীর্ঘদিন ধরে সেখানে মেতি ভার্সেস কুকিদের মধ্যে যে লড়াই চলছে, যে সংঘর্ষ চলছে, সেটাকে নিয়ন্ত্রণে আনা না গেলে এই যে সড়ক পথের সফরটা সেটা সম্ভব হতো না কোনোভাবেই। এবং তিনি খুব সফলতার সঙ্গে এই সড়ক পথের যে তিনি সফরটি করেছেন, পরিদর্শন করেছেন। এবং একই সঙ্গে যে ছবিটা উঠে আসছে, সেখানকার যে গোয়েন্দা রিপোর্ট উঠে আসছে, যে সংঘর্ষময় যে পরিস্থিতি মণিপুরে ছিল, সেটা যে পুরোপুরি থেমে গেছে এই দাবি আমরা করছি না। কিন্তু গোয়েন্দা রিপোর্টগুলো বলছে মেতি এবং কুকিদের সঙ্গে আমাদের গোয়েন্দারা সাফল্যের সঙ্গে ডিল করেছেন। এক্ষেত্রে আমাদের চিফ পরাগ জৈনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন কর্তা অজয় ভাল্লা, যিনি এখন বর্তমানে সেখানকার রাজ্যপাল, তারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে 80% পর্যন্ত সংঘর্ষ এবং এই নাশকতাগুলোকে নিয়ন্ত্রণ আনা গেছে, বাকি 15 to 20%ও চলে আসছে আমাদের নিয়ন্ত্রণে। এবং একই সঙ্গে যে ছবিটা উঠে আসছে, মণিপুরকে নিয়ন্ত্রণ করতে না পারলে মণিপুর থেকেই যে প্ল্যানিং হয়েছিল যে বিদেশি শক্তি এখান থেকে প্রবেশ করে পুরো উত্তর পূর্ব সীমান্তে নৈরাজ্যের ছবিটা তৈরি করতে চাইছিল। ফলে মণিপুরকে নিয়ন্ত্রণ করাটা আমাদের গোয়েন্দাদের কাছে চ্যালেঞ্জ ছিল। সেটা ইতিমধ্যে অনেকটাই আমরা সফল হয়েছি। প্রধানমন্ত্রীর বর্তমান সফর সেই সফলতার ছবিকেই তুলে ধরছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের রক্তচাপ বাড়াচ্ছে ভারতের আরও একাধিক পদক্ষেপ। সেগুলো কি? কারণ অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছিলাম যে ওয়েস্টার্ন রেঞ্জে ভারত যেমন একের পর এক নোটাম জারি করেছিল, সেই একই ছবি এখন ইস্টার্ন করিডোরে। যখন আমাদের প্রধানমন্ত্রী মণিপুরে সফর করছেন, তখন 4 দিন ধরে একদম আসাম থেকে অরুণাচল প্রদেশ এই অংশে এয়ারফোর্সের তরফে নোটাম জারি করা ছিল। এবং আমাদের প্রতিবেশী দেশের প্রায় বুকের ওপর দিয়ে আমাদের রাফায়েল এবং সুখোই তারা মহড়া চালিয়েছে, তারা স্পেশাল ড্রিল করেছে। ইউএস আর্মি এবং বাংলাদেশ এয়ারফোর্স সেটা হা করে তাকিয়ে বসে দেখেছে যে ভারতের শক্তির যে পারদ কোন পর্যায়ে উঠেছে। এবং একই সঙ্গে আরও বেশি রক্তচাপ বাড়াচ্ছে আরও একটি সাম্প্রতিক পদক্ষেপ, তা হলো আবার নোটাম জারি করা হয়েছে আগামী 24 এবং 25 সেপ্টেম্বর। সেটা ওড়িশার বালেশ্বর থেকে আমরা একটি ICBM মিসাইল লঞ্চ করব এবং সেটির রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত। ফলে
ঢাকা এটা নিয়ে চিন্তিত যে বারে বারে কেন তাদের সীমান্ত দিয়ে আমাদের এই নোটান জারি হচ্ছে বা আমরা এই মিসাইল পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আশঙ্কার মেঘ তৈরি করেছে পদ্মা পাড়ে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু আজকের ভারত শুধুমাত্র কথায় কথায় এবং কথার কথায় বিশ্বাস করে না, সেই কারণে ভারত পদক্ষেপের মাধ্যমে তার পরবর্তী যে রূপরেখা তা স্থির করে দেয়। আপনারা দেখবেন যে কলকাতায় সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী আমাদের এনএস অজিত ডোভাল সহ যে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে, সূত্র মারফত বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমাদের হাতে এসছে, যেটুকু শেয়ার করা যায় সেটুকু আমরা বলবো। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের এনএস অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী তারা শর্টের ওপর জোর দিয়েছেন। শর্টটা কি? এই শর্টের বিভাজন করলে কি দাঁড়ায়? SWOT, এস এ স্ট্রেংথ, ডাব্লিউতে উইকনেস, ওতে অপরচুনিটি, টিতে থ্রেট। এখানে এই বৈঠকে যে তথ্য আমরা হাতে পাচ্ছি, এই ইস্টার্ন কমান্ডে যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের স্পেশাল বৈঠকটি হয়, সেখানে আমরা পূর্বাঞ্চলীয় থ্রেট নিয়ে বিশেষভাবে চিন্তিত এবং যে কারণে জোর দেওয়া হচ্ছে কতগুলো বিষয়ের উপরে। এবং জোর দেওয়ার জন্যই যে তথ্য আমাদের হাতে আসছে যে এই প্রথম কলকাতার আকাশে ফ্রান্স এবং ইটালির তৈরি স্পেশাল একটা এয়ার ডিফেন্স, যেটা রেঞ্জ প্রায় 200 কিলোমিটার পর্যন্ত, সেই এয়ার ডিফেন্স সিস্টেম যার পোশাকি নাম SPAM-NG, সেই স্পেশাল এয়ার ডিফেন্স সিস্টেম আমরা কলকাতায় অর্থাৎ আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কলকাতায় সেটা ইনস্টল করা হচ্ছে খুব দ্রুত। এবং কোথাও কি আশঙ্কা করা হচ্ছে যে কলকাতার আকাশ উন্মুক্ত রাখা ঠিক নয়, যে কোনো মুহূর্তে অ্যাডভেঞ্চার করা হতে পারে পূর্বের সোকল্ড প্রতিবেশী দেশের মাটি থেকে, যে কারণে আমাদের স্পেশাল যে এয়ার ডিফেন্স সিস্টেমকে ইনস্টল করছি। এবং শুধুমাত্র কলকাতা নয়, উত্তর পূর্বের আরও মেজর দু একটি সিটিতে এই ইউরোপিয়ান যে স্পেশাল এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা অত্যন্ত সক্রিয় বলে বিভিন্ন অংশ মনে করেন, তাকে ইনস্টল করা হচ্ছে। পাশাপাশি আরও বেশ কিছু স্টেপস আমরা নিয়েছি পূর্ব সীমান্তের যে কোনো ধরনের থ্রেট, যে কোনো ধরনের সম্ভাব্য আক্রমণকে ঠেকাতে আমরা সক্রিয়। সেই কারণেই বোধ হয় রাফায়েলের যে 4th জেনারেশনের ফার্স্ট স্কোয়াড্রন, যেটি ভারতের মাটি ছুবে, তার থেকে বেশ কয়েকটিকে আমাদের পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে মেজর সিটিগুলোর ক্ষেত্রে। এবং তার পাশাপাশি শিলিগুড়ি বা চিকেন স্নেক আমাদের ভীষণ সেন্সিটিভ এরিয়া, এটাকে সুরক্ষিত করার জন্য আমাদের 1 স্কোয়াড্রন রাফায়েল রেডি রয়েছে, আমাদের 3 স্কোয়াড্রন সুখোই রেডি রয়েছে, আমাদের যে নিউক্লিয়ার মিসাইল অগ্নি 5 সেগুলোকে একদম রেডি করা রয়েছে। পাশাপাশি আমাদের যে ICBM মিসাইল প্রলয়, তাকে প্রস্তুত রাখা রয়েছে। এবং তার পাশাপাশি এই করিডোরে প্রায় 1.5 লক্ষ সেনা এবং স্পেশাল ফোর্সের কমান্ডোদের সবসময় সক্রিয় রাখা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন সূত্র বলছে যে এই যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, যেটা কলকাতার সম্প্রতি হয়ে গেল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ছিলেন এবং প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য ডেলিগেটস বা যারা ছিলেন, সেই বৈঠকে নাকি যে তথ্য আমাদের হাতে আসছে, সেখানে বাংলাদেশের রাজশাহী বা রংপুর ডিভিশন এবং সংলগ্ন এরিয়া নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ যেখানে লালমনিরহাট যে এয়ারবেস বাংলাদেশ রিসেন্টলি তারা নতুন করে পুনর্গঠন করছে এবং বিদেশি শক্তিকে সেখানে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে কি আমরা কোনো বড়সড় প্রত্যাঘাতের জন্য রেডি হচ্ছি? যে কারণে ওই সেনাবাহিনীর যে বৈঠক হয়েছে আমাদের কলকাতায় বসে, সেখানে এই লালমনিরহাট এয়ারবেস বা এই রংপুর বা রাজশাহী ডিভিশনের কথা বারে বারে উঠে এসছে। তাহলে কি পরবর্তী কোনো বড় পদক্ষেপ ভারত নিতে চলেছে এই রিজিয়নের ক্ষেত্রে, যেটা আমরা কিছুদিন আগেই অপারেশন সিঁদুরে ওয়েস্টার্ন রেঞ্জে দেখেছিলাম? সেই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে। ইউনূসের আতঙ্ক আরও চরমে উঠেছে, তার কারণ একদম বাংলাদেশের ঘাড়ের কাছে প্রবেশ করেছে আমাদের কমান্ডোরা। একদম ঠিক শুনছেন, ভারতীয় কমান্ডোরা মায়ানমারে প্রবেশ করেছে এবং সেখানে আমাদের প্যারা SF, আমাদের মার্কোস, তারা সবাই প্রবেশ করেছে। এবং সেখানে মায়ানমার আর্মির সঙ্গে আমাদের যৌথ যে এক্সারসাইজ তা শুরু হয়েছে, যার পোশাকি নাম ইমবেক্স। শুধু তাই নয়, এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান তিনি উত্তর পূর্ব সীমান্তেই আছেন। ফলে প্রশ্ন উঠছে, উত্তর পূর্ব সীমান্তে বড় কোনো সিদ্ধান্ত কি সেনাবাহিনী নিতে পারে? ভারতবর্ষের যে এই রণংদেহী মূর্তি, তা দেখে নাকি মোহাম্মদ ইউনূস কার্যত ঘর্মাক্ত এবং যমুনা ভবনে বসে তিনি নাকি রাতে ঘামছেন বলে আমরা বিভিন্ন তথ্যে জানতে পারছি। সেই জন্যই কি হঠাৎ দিল্লির এই কড়া মনোভাব দেখে ঢাকার সুর অনেকটাই নরম হয়ে এসছে, যে কারণে টন টন ইলিশ পাঠিয়ে দিচ্ছে তারা ভারতকে খুশি করতে বা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করতে। এবং একই সঙ্গে মেঘ না চাইতে জলের মতোই ভারতীয় বিভিন্ন সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ কেনার জন্য আবার তারা আবেদন করেছে ভারত সরকারের কাছে। দিল্লির কাছে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে তারা আবেদনটা পাঠাচ্ছে এবং বিভিন্নভাবে দিল্লিকে নরম করার জন্য একাধিক ডিপ্লোম্যাটিক চ্যানেলকে ঢাকা ব্যবহার করছে বলে আমরা বিভিন্ন সোর্স মারফত জানতে পারছি। এছাড়াও আরেকটি তথ্য শুনলে আপনারা চমকে উঠবেন।
তা হলো মার্কিন দূত অর্থাৎ ইউএস অ্যাম্বাসেডর যিনি নয়াদিল্লিতে নিযুক্ত রয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গর, তিনি একটি জল্পনা উস্কে দিয়েছেন। তিনি বলেছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসতে পারেন। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ট্রাম্পের যে বাণিজ্যিক প্রতিনিধি দল তারা ভারতকে কার্যত তোষামত করছে, আমেরিকা ঢোক গিলতে শুরু করেছে এবং আমেরিকার দেখা দেখি ঢাকাও ঢোক গেলা শুরু করে দিয়েছে এবং তাদের সুর নরম করে ফেলেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকার এই ভণিতায় ভুললে চলবে না। পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে বা উত্তর পূর্বাঞ্চলে আমাদের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে এবং প্রয়োজনে উত্তর পূর্বের সীমান্ত যদি প্রসারিত হয় সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক চ্যানেলকে অন করে সেই কাজটা অতি দ্রুত করতে হবে, যাতে এক্ষেত্রে আমরা সর্বতভাবে আমাদের জাতীয়তাবাদ এবং আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি, যাতে কোনো লিলিপুট দেশ আমাদের নতুন করে চমকাতে না পারে। আরও নতুন এবং প্রাসঙ্গিক ইনফরমেশন নিয়ে ফিরছি আরও এক নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ।